বেয়াদব ছেলে, আমার হাত ধরেছিস কেন? বিয়েবাড়ির গেটের সামনে আকাশের গালে ঠাস ঠাস করে চড় মারল মায়া। আজকে আকাশের বড় ভাইয়ের বিয়ে, মায়ের বড় বোনের সাথে। আকাশের বড় ভাই মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মায়া, এটা তুমি কি করছো? সামান্য মাত্র আমার ভাইয়ের হাত তোমার হাতে লেগেছে বলে তুমি আমার ভাইকে ঠাস ঠাস করে চড় মারবে? আমি যদি এখন তোমার বোনকে বিয়ে না করি, তাহলে তোমার বোনের কি অবস্থা হবে বুঝতে পারছো? দেখেন দোলা ভাই, আপনার ভাই নিজে অপরাধ করেছে। তো আপনার ভাই আমার কাছে মাফ চাইবে। সে যদি মাফ না চায় তাহলে এই বিয়ে আমি হতে দিব না। আমার ভাই কেন মাপ চাইবে? বিয়ের গেটে সামান্য কিছু এসবে ভুল হতেই পারে, তাই বলে তুমি এতটা ওভার রিয়াকশন করবে এটা ঠিক না। আর তুমি যদি তোমার বোনকে বলতে পারো যে তুমি আমার সাথে তোমার বোনের বিয়ে দেবে না, তাহলে আমরা এখান থেকে চলে যাব। বিয়ের গেটের সামনে ঝামেলা দেখে আকাশ তার বড় ভাই ফয়সালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, যেহেতু উনি বলতেছে আমি অপরাধ করেছি, তাহলে আমি মাফ চেয়ে নিতেছি। দেখো, এখানে যত ঝামেলা করবে তত দেরি হবে। আমি চাই না সামান্য ছোট্ট একটা বিষয় নিয়ে ঝামেলা হোক। তুই কেন মাপ চাইবি? মাপ চাইতে হবে মায়ার। সে যদি মাপ না চায়, তাহলে এই বিয়ে কখনোই হবে না। তারা যতই জোর করুক না কেন, আমি যদি এই বিয়ে না করি, তাহলে তারা আমাকে জোর করে বিয়ে দিতে পারবে নাকি? গেটের সামনে এরকমভাবে দাঁড়িয়ে আছে সবাই। হঠাৎ মায়ের আব্বু আসলো। ফারিয়া হচ্ছে মায়ের বড় বোন। মায়ের আব্বু ফয়সালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ফয়সাল, এখানে কি হয়েছে? সেই কখন থেকে দেখতেছি তোমরা এখানে দাঁড়িয়ে আছো। সন্ধ্যা তো হয়ে আসতেছে, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে নাকি? আরও তো অনেক কাজ আছে, ওইগুলো তো সারতে হবে। আপনার মেয়ে এখানে অপরাধ করেছে। এই অপরাধের বিচার যতক্ষণ না হবে, ততক্ষণ আমি বিয়ে করব না আপনার বড় মেয়েকে। আর যদি বিচার না করেন, তাহলে আমরা এখান থেকে এখনই চলে যাব। ফয়সাল, কি হয়েছে এখানে? আমাকে একটু বিষয়টা বুঝিয়ে বলো তো। আমি পরে দেখতেছি এখানে কার অপরাধ হয়েছে আর কার অপরাধ হয়নি। এখানে অপরাধ হয়েছে মায়ার। সে আমার ছোট ভাইকে ঠাস ঠাস করে 3টা চড় মেরেছে। গেটে সবাই ফাজলামি করার সময় মায়ের হাতের সাথে আকাশের হাত লেগেছিল। এই সামান্য লেগে যাওয়ার কারণে আপনার মেয়ে আমার ভাইয়ের গালে ঠাস ঠাস করে চড় মেরেছে। এখানে যদি আমার ভাইয়ের অপরাধ হয়ে থাকে, তাহলে আমি আমার ভাইকে শাস্তি দিব। আর এখানে যদি আপনার মেয়ের অপরাধ হয়ে থাকে, তাহলে আপনি আপনার মেয়েকে শাস্তি দিতে হবে। আর যদি শাস্তি না দেন, তাহলে আমি এখনই এই বিয়ে ভেঙে চলে যাব। ফয়সালের কথা শুনে মায়ের আব্বু মায়ের গালে ঠাস ঠাস করে চড় মারল আর বলতে লাগলো, সামান্য এই ছোট্ট একটা অপরাধের জন্য তুই আকাশে গালে চড় মারবি? এখান থেকে চলে যা, এই বিয়েতে থাকার দরকার নেই। রুমে গিয়ে তোর বোনের পাশে চুপচাপ বসে থাক। এই, তোমরা সবাই গেট ছেড়ে চলে যাও। ফয়সাল, ভিতরে আসো সবাইকে নিয়ে, অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছো। সবাই গেট খুলে দিতে বাড়ির ভিতরে চলে আসলো সবাই। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। অন্যদিকে মায়া চলে আসলো তার বোনের কাছে। মায়াকে দেখে তার বোন বলতে লাগলো, কি রে মায়া, নিচে কি ঝামেলা হয়েছে নাকি? আর তোর গাল লাল হয়েছে কেন? কেউ কি কিছু করেছে? না, কেউ কিছু করে নাই। ভেবেছিলাম একটু শান্তি মতো তোমার বিয়েতে আনন্দ করব, কিন্তু আমার আনন্দ করা মাটি হয়ে গেছে। আর কখনো কারোর বিয়েতে আসবো না। দূরে ছিলাম, এটাই ভালো ছিলাম। এখানে এসে শুধু শুধু অপরাধী হয়ে গেছি আমি। কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। আমাকে খুলে না বললে আমি কিভাবে বুঝবো তোর সাথে কি হয়েছে? মায়া ফারিয়াকে সব কিছু খুলে বলতেই ফারিয়া মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখানে অপরাধ তো তোর। কারণ এই রকম হতেই পারে। শুধু এই রকম না, এমনও হতে পারে কিছু বিয়েতে আমি নিজের চোখে দেখেছি কেউ কারো গায়ের ওপর পড়ে গেছে, কিন্তু এরকম আবার রিয়েক্ট করে কারো গালে চড় মারেনি। তুই চড় মেরেছিস, এটার জন্য সবার সামনে তোকে মাফ চাইতে হবে। এখন যা আমার সামনে থেকে, তোকে দেখলে আমার আরো রাগ উঠবে। এটা বলতেই মায়া ওইখান থেকে চলে গেল। এইদিকে ফারিয়া চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ পর আকাশ আসলো। ফারিয়ার পাশে বসে ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আপনার বোন কোথায়? আপনার বোনের কাছে আমি মাফ চাইব। আসলে ভুল করে আপনার বোনের হাতের সাথে আমার হাত একটু লেগে গেছে। উনি চর মারছে, এটাতে কোনো কিছু মনে করি নাই আমি। তবে আমার মাপ চাওয়া উচিত এরকম হওয়াতে। কারো কাছে মাফ চাইতে হবে না আকাশ, কারণ আমি সব কিছু শুনেছি মায়ের মুখ থেকে। যেখানে সে অপরাধ করেছে সেখানে কেন তুমি মাফ চাইতে যাবে? তোমার মাফ চাইতে হবে না, নিচের কাজ সম্পন্ন করো। হ্যাঁ,
সব কাজ সম্পূর্ণ হয়েছে, এখন শুধু আপনার কাছে এসে কাজী কবুল বলতে বলবে। আপনি কবুল বলে দিলে বিয়েটা কমপ্লিট হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো হয়েছে। এখন তাহলে তুমি এখানে বসো, ওরা তো আসছে। আকাশ ফারিয়ার পাশে বসে রইল। বেশ কিছুক্ষণ পর সবাই আসতেই বিয়েটা সম্পূর্ণ করে দিল কাজী। বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়াতে সবাই খুশি। এখন আস্তে আস্তে সকল নিয়মকানুন মেনে ফারিয়াকে গাড়িতে তুলবে। এমন সময় মায়ের আম্মু বলতে লাগলো, এই মায়া, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর ব্যাগপত্র সব কিছু রেডি আছে? তাড়াতাড়ি তোর বোনের সাথে যা, 2 দিন তাদের বাড়িতে থেকে পরে চলে আসবি। আমি যেতে পারবো না, অন্য কাউকে পাঠাও। আমি কালকে হোস্টেলে চলে যাব। হোস্টেলে আমার পড়া আছে। আম্মু, কারো যাওয়ার প্রয়োজন নেই। আর মায়া, তুই আর কোনো দিন আমাকে কল দিবি না, আমাকে কখনো বোন বলে ডাকবি না, এই বলে দিলাম। ফারিয়া এইসব কথাবার্তা বলে সবাইকে নিয়ে চলে গেল। এদিকে মায়েরা মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অপরাধ করে যদি মাথা নত করতে না পারিস, তাহলে এই অপরাধের জন্য উপরে গিয়ে কখনোই কারোর কাছ থেকে মাপ চাইতে পারবি না। তোর যাওয়ার দরকার নেই, ব্যাগপত্র যেহেতু রেডি আছে, এখনই হোস্টেলে চলে যা। এ বলে মায়ের আম্মু ওইখান থেকে চলে গেল তার রুমে। এদিকে আকাশ তার ভাবির পাশে বসে আছে। এমন সময় আকাশ তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আপনার বোনকে নিয়ে আসলে আরও বেশি ভালো হতো। 2 দিনে আমি তার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারতাম। যে কোনোভাবে মাপ চেয়ে নিলে তো উনি হয়তো মাফ করে দিতেন। আকাশ, আর একবার যদি ওর কথা তোমার মুখে শুনেছি, তাহলে কিন্তু তোমার সাথেও কথা বলা বন্ধ করে দেব। চুপচাপ বসে আছো, বসে থাকো। আকাশ আর একটা কথাও বলল না, চুপচাপ তার ভাবির পাশে বসে রইল। দীর্ঘ 1 ঘন্টা পর ফারিয়াকে নিয়ে চলে আসলো আকাশদের বাসায়। ফারিয়াকে ফয়সাল নামিয়ে নিয়ে চলে আসলো তার বাড়ির সামনে। বরণ করে বাড়ির ভিতরে নিয়ে চলে গেল আকাশের আম্মু এবং তার আত্মীয় স্বজনরা। সবাই বউ দেখতে লাগলো। এদিকে আকাশ চলে আসলো ছাদে, চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় তার বন্ধু ইমরান এসে বলতে লাগলো, কি রে শালা, মন খারাপ করে দাঁড়িয়েছিস কেন? ওই মেয়েটার জন্য মন খারাপ করতে হবে এমন কোনো কথা আছে? হালকা একটু সুন্দর বলে এত অহংকার? এর চাইতে কিন্তু আমার ছোট বোন অনেক সুন্দর। আমি এসব নিয়ে চিন্তা করি না। আমি চিন্তা করতেছি ভাবির সাথে কেউ আসে নাই। ভাবির কি মন খারাপ হবে না? কাউকে তো নিয়ে আসা উচিত ছিল। আকাশ তার বন্ধুদের সাথে এই সব কথাবার্তা বলতেছে। এমন সময় ছাদের উপরে তার আব্বু আসলো। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই আকাশ, তুই একটু ফারিয়াদের বাড়িতে যা তো। ফারিয়ার ছোট বোনকে নিয়ে আয়। বেআই সাহেব কল দিয়েছিল, আমাকে বলেছে যে তোকে পাঠানোর জন্য। একটু নিয়ে আয় গিয়ে। নিচে বাইক রাখা আছে, এই নে বাইকের চাবি। আব্বু, বাইক দিয়ে যাব না, রিক্সা দিয়ে যাব। আবার রিক্সা দিয়ে চলে আসব। আমার পরিচিত একটা রিক্সাওয়ালা আছে, দরকার পড়লে বেশি টাকা লাগবে, তার রিক্সা দিয়ে যাব এবং চলে আসব। আবার যদি দেরি হয়, বেশি রাত হলে তো টেনশন করবে তার আব্বু আম্মু। টেনশন করার কোনো দরকার নেই। আমরা আসার সময় জ্যাম থাকার কারণে দেরি হয়েছে, না হলে তো আরও আগে আসতে পারতাম। তুমি ফোন দিয়ে বলে দাও আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই বলে আকাশ চলে আসলো নিচে। তার ভাবিকে না বলে সোজা চলে আসলো সেই রিক্সাওয়ালার বাড়িতে। রিক্সাওয়ালাকে সাথে করে নিয়ে প্রায় 20 মিনিট পর চলে আসলো ফারিয়াদের বাড়িতে। এসে দেখে সবাই বাহিরে দাঁড়িয়ে আছে। মায়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে মায়ের আব্বু বলতে লাগলো, আকাশ, কিচ্ছু মনে করো না ওর কথায়। আর ফারিয়াকে দেখে রাখো, সে তো এখন তোমাদের বাড়ির বউ, তাকে দেখে রাখার দায়িত্ব তোমার। আপনি চিন্তা করবেন না, ভাবির কোনো কিছুই হবে না। ভাবি খুব সুখে থাকবে আমাদের বাড়িতে। সব সময় তার দেখাশোনা করে রাখবো। এখন তাহলে আমি যাই, রাত অনেক হয়েছে। ঠিক আছে, যাও তাহলে। আর মায়া, ওই বাড়িতে গিয়ে একটা কল দিস, না হলে কিন্তু আমি চিন্তা করব। ঠিক আছে, কল দিবনি। এখন তাহলে যাই। রিক্সাওয়ালা রিক্সা চালাতে লাগলো। এদিকে আকাশ সামনে বসেছে রিক্সার ড্রাইভারের সাথে। আকাশ রিক্সাওয়ালাকে বলতে লাগলো, ভাই, একটু সামনে ল্যাম্পপোস্ট আছে, ওই ল্যাম্পপোস্টের নিচে একটু দাঁড়া করাবে। মায়ার সাথে আমার কিছু কথা আছে, এখানে কথাগুলো সেরে এরপরে বাড়িতে চলে যাব। ঠিক আছে, ওই তো চলে এসেছে।
রিক্সাওয়ালা ল্যাম্পপোস্টের সামনে রিক্সাটা দাঁড় করালেই আকাশ রিক্সা থেকে নেমে মায়ের সামনে এসে মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো। দেখেন বিয়াইন, যা হবার হয়ে গেছে। এবারের মতো এইসব কিছু ভুলে যান। আমি আর কখনো আপনার সামনে বা আপনার সাথে দুষ্টামি ফাইজলামি করব না। প্লিজ মাফ করে দেন। আপনি যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ গাড়ির চাকা চলবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিয়েছি। আর যাতে এরকমটা না হয় মনে রাখবেন কথাগুলো। এ বলে মায়া চুপ হয়ে রইল। এদিকে আকাশ বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে আকাশ তার রুমে বসে আছে। এমন সময় আকাশের আম্মু আসলো আর বলতে লাগলো। আকাশ, এই নে, এই পাটিটা ছাদে বিছানা করে গিয়ে ঘুমা, সাথে কয়েল নিয়ে যা, যাতে মশা না ধরে তোকে। রুমের ভিতরে জায়গা নেই, সবাইকে থাকতে দিতে হবে। ঠিক আছে আম্মু, আমি যাইতেছি। এই বলে আকাশ চলে আসলো ছাদে। কয়েলটা জ্বালিয়ে দোলনায় বালিশটা এক সাইডে রেখে মাথা রেখে দোল খাচ্ছে আর ফোন টিপছে। এমন সময় ছাদে প্রবেশ করলো মায়া। আকাশকে দেখে বলতে লাগলো। কি ব্যাপার, আপনি এত রাতে এখানে কি করেন? নিশ্চয়ই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, তাই না? আচ্ছা, কথা বলেন। যাই তাহলে, কালকে দেখা হবে। আর আই এম রিয়েলি সরি, আমারও ভুল ছিল। এখানে আমিও মাফ চাইতেই এসেছি। না, গার্লফ্রেন্ডের সাথে কথা বলি না। আজকে রাতে এখানে থাকবো। আর ভুল দুজনের হয়েছে, দুজনের কাছে মাফ চেয়ে নিয়েছি। এখন প্লিজ আর রাগ করে থাকবেন না, রুমে গিয়ে ঘুমিয়ে থাকেন। রাত অনেক হয়েছে। আপনি চাইলে তো রুমের ভেতরে ঘুমাতে পারতেন। একটা রুম দেখলাম পুরোপুরি ফাঁকা আছে, ওইখানে গিয়ে ঘুমান। না, আপনি যান। ওই রুমটা হয়তো আপনার জন্য রাখা হয়েছে। আপনি গিয়ে ঘুমান, তাহলে আমি এখানে ঘুমিয়ে যেতে পারবো। আর আমার ঘুমের অভ্যাস নেই। ফজরের সময় ঘুমাতে পারি বা নাও ঘুমাতে পারি। সারা রাত ফোনটা টিপে টাইম পাস করে দিব। ও আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে ফোন টিপতে থাকেন, এখন যাই। এই বলে মায়া ওইখান থেকে চলে গেল। এদিকে আকাশ দোলনায় দোল খেতে খেতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকালে সূর্যের আলোয় ঘুম ভাঙল তার। ঘুম থেকে উঠে নিচে আসতেই দেখতে পেল সবাই বসে চা খাইতেছে। আকাশ সবার পাশে বসে বসে চা খেতে লাগলো। এমন সময় ফারিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আকাশ, আমি কি তোমাকে একবার বলেছিলাম আমার ছোট বোনকে নিয়ে আসার জন্য? তাহলে তুমি নিয়ে এসেছো কেন? ভাবি, আমি নিয়ে আসতে চাই নাই, আব্বু আমাকে পাঠিয়েছে। আর আপনার আব্বু আপনার বোনকে গাড়িতে তুলে দিয়েছে। আমি শুধু গিয়েছি আর নিয়ে এসেছি। আর উনি আমার কাছে মাফ চেয়ে নিয়েছে। আর রাগ করে থাইকেন না। রাগের কোনো কারণ নেই এখানে। সে মাফ চাইছে, এটা ভালো করেছে। ভালো ব্যবহার করলে মানুষ অবশ্যই ভালো বলবে। সে যদি ভালো ব্যবহার করতো তোমার সাথে, তাহলে আমি তাকে বকা দিতাম না, আমার সাথে করে তাকে নিয়ে আসতাম, যত কিছুই হয়ে যাক না কেন। এবারের মতো এসব কিছু ভুলে যান। যা হয়ে গেছে আমি সব কিছু ভুলে গেছি। আপনারা কেন মনে রাখবেন? খাবার দেন, আমাকে খুব ক্ষুধা লাগছে। আবার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব। ফারিয়া আকাশকে খাবার দিয়ে দিল। খাবার দেওয়া শেষ করে ফারিয়া বসে আছে। এদিকে বাকি সবাই গল্প করতেছে। এমন সময় মায়া আসলো আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আকাশ, তোমার সাথে আমাকে নিয়ে যাবে নাকি? না বেআইন সাহেব, আপনাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, কারণ ওইখানে অনেক ছেলে থাকবে। ওইখানে আপনাকে নিয়ে গেলে আপনার সমস্যা হবে। আপনাকে অন্য সময় নিয়ে যাব, সাথে ভাবিকেও নিয়ে যাব। মায়া, তোর কোথাও যাওয়ার দরকার নেই, যাও, এখানে বসে সবার সাথে গল্প কর। আমি আকাশকে সবকিছু দিয়ে আসছি। মায়া মুখ গোমরা করে ওইখান থেকে চলে গেল। এদিকে আকাশ বেশ কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করে চলে আসলো বাইরে, তার বন্ধুদের সাথে বসে কথা বলতেছে। এমন সময় ইমরান বলতে লাগলো। কিরে আকাশ, তোর বেআইন সাহেব এসেছে নাকি? বাইরে বের করবি না তোর বেআইন সাহেবকে? হ্যাঁ, বাহিরে তো আসতে চেয়েছে, কিন্তু ভাবি নিয়ে আসতে দেয় নাই। সে বলেছিল আমার সাথে আসবে, আর আমিও নিয়ে আসি নাই, কারণ আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যাই। এখন দেখো, আমরা টং দোকানে বসে চা খাইতেছি। সে তো একটা মেয়ে, আমাদের সাথে আসলে তার তো অনেক সমস্যা হতে পারতো, তাই না? একদম ভালো কাজ করেছিস, নিয়ে আসিস নাই। ওইসব মানুষকে নিয়ে আসলে আরো অনেক বেশি সমস্যা। মেয়ে মানুষ মানেই সমস্যা। আকাশ এইসব কথাবার্তা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল।
পকেট থেকে ফোনটা বের করে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আম্মু বলতে লাগলো, কী রে আকাশ, তুই কোথায় আসিস? একটু বাসায় আয়, মায়াকে নিয়ে একটু বাইরে বের হয়ে আশেপাশটা ঘুরিয়ে নিয়ে আয়। মেয়েটা একা একা আমাদের বড়দের সাথে বসে আছে, তুই তাড়াতাড়ি বাসায় আয়। নিয়ে আসি নাই। ঠিক আছে আম্মু, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। 5 থেকে 10 মিনিট সময় লাগবে আসতে। ঠিক আছে, আয়, আমি মায়াকে বলতেছি রেডি হয়ে বসার জন্য, ততক্ষণে তুই চলে আয়। এই বলে আকাশের আম্মু কলটা কেটে দিয়ে মায়াকে বলতে লাগলো, মায়া, রুমে গিয়ে রেডি হয়ে আসো, আকাশ আসতেছে তোমাকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য। বাইরে নিয়ে যাবে, দুইজন ঘোরাঘুরি করবে, আর ঝগড়াঝাটি করবে না কিন্তু। ঠিক আছে, ঝগড়াঝাটি করব না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মায়া চলে আসলো তার রুমে। রেডি হয়ে নিচে এসে যেই সোফায় বসতে যাবে এমন সময় দরজার কলিং বেল পড়লো। মায়া বসে না থেকে গিয়ে দরজাটা খুলতেই দেখতে পেল আকাশ দাঁড়িয়ে আছে। আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া বলতে লাগলো, বাড়ির ভেতরে আসেন, সবার কাছ থেকে জিজ্ঞেস করে এরপরে বাইরে যাব। মায়ের কথা শেষ না হতেই বাড়ির ভিতর থেকে ফারিয়া চলে আসলো। মায়ের কাছে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, এই মেয়েটাকে খুব ভালোভাবে ঘোরাঘুরি করে এরপর নিয়ে আসবে বাসায়, ঠিক আছে? টাকা লাগলে আমাকে ফোন দিও, আমি পাঠিয়ে দেবো। না ভাবি, টাকা লাগবে না। বিআইন সাহেব আমার সাথে ঘুরতে যাবে, এখন যদি আমি আপনার কাছ থেকে টাকা নিই কেমন দেখায় না? এটার জন্য টাকা নিব না। আর আমার কাছে টাকা আছে, ওইটা দিয়ে চলবে। ঠিক আছে, যাও। আর যখন বাড়িতে ফিরবে তখন যদি রাস্তাঘাটে ফুচকা পাও তাহলে আমার জন্য ফুচকা নিয়ে আসবে। ঠিক আছে, নিয়ে আসবো। ভাবি এখন তাহলে যাই। বিআইন সাহেব চলেন, আপনার কাছে সারাদিন ঘোরাঘুরি করাবো। এই বলে আকাশ মায়াকে নিয়ে চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আকাশ বলতে লাগলো, সর্বপ্রথম কোথায় যাবেন? পার্কে যাবেন, রেস্টুরেন্টে যাবেন, নাকি নদীর পাড়ে যাবেন? নদীর পাড়ে গেলে ওইখানে একটা কফি শপ আছে, ওইখানে কিছুটা সময় কাটানো যাবে। তাহলে চলেন ওইখানে যাওয়া যাক। যেহেতু আগে কখনো যাই নাই এবং এই এলাকায় আসি নাই, এখন তো যেতে হবে। আপনি আমার বেয়াই, আপনার সাথে ঘুরবো না তো কার সাথে ঘুরবো? তাও তো কথা, আমার সাথে ঘুরবেন না তো কার সাথে ঘুরবেন? অন্য মানুষ তো আর নেই যে তার সাথে ঘোরাঘুরি করবেন। এই বলে আকাশ একটা রিকশা ডাক দিল। দুজন পাশাপাশি বসে আছে, মাঝখানে কিছুটা ফাঁকা। এটা দেখে রিকশাওয়ালা বলতে লাগলো, ভাইয়া আর ভাবি, আপনারা দুজন পাশাপাশি বসেন, মাঝখানে ফাঁকা রাখেন না। ফাঁকা রাখলে দুজন দুই পাশে পড়ে যেতে পারেন। রিকশাওয়ালার মুখে ভাইয়া আর ভাবি ডাক শুনে অবাক হয়ে গেল দুজন। এমন সময় আকাশ রিকশাওয়ালাকে বলতে লাগলো, উনি আমার বউ না, উনি আমার বেআইন। কালকে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, তাদের সাথে এসেছে। এখন বলতেছে ঘোরাঘুরি করবে, তাই আর কি ঘোরাঘুরি করানোর জন্য বাহিরে নিয়ে এসেছি। ও আচ্ছা, আই এম সরি। আসলে আমি জানতাম না যে আপনারা বেআইন। আগে জানলে কখনোই বলতাম না। এখন নামেন, চলে এসেছে আপনাদের গন্তব্য। রিকশাওয়ালার সাথে কথা বলতে বলতে কখন যে চলে এসেছে খেয়াল নেই। দুজন রিকশা থেকে নেমে রিকশার ভাড়া দিয়ে চলে আসলো নদীর পাড়ে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে কয়েকটা ছবি তুলে দুজন বসে কফি খেতে লাগলো। কফি খাওয়া শেষ করে ওইখান থেকে আবারও রওনা দিল অন্য জায়গার উদ্দেশ্যে। দীর্ঘ 1 ঘন্টা পর চলে আসলো অন্য জায়গায়। ওইখানে কিছুটা সময় দিয়ে দুপুরের দিকে ফুচকা নিয়ে বাসায় ফিরল দুজন। বাসায় ফিরতেই ফারিয়া বলতে লাগলো, বাহ, দুই বিয়াই আর বেয়ান ঘোরাঘুরি করে চলে এসেছে। আমার জন্য সামান্য মাত্র এই কয়টা ফুচকা নিয়ে এসেছো, আর দুজন কত কিছু খেয়েছো কে জানে। ভাবি তেমন বেশি কিছু খাই নাই, এই তো ফুচকা আর কফি খেয়েছি আর ঘোরাঘুরি করেছি। আপনার বোনের ফোনে পিক আছে, আপনি পিক দেখে নিয়েন। এখন তাহলে আমি রুমে যাই, ফ্রেশ হয়ে আসতেছি, খাওয়া দাওয়া করে এরপরে বাহিরে বের হব। আজকে আর কাউকে নিয়ে ঘুরতে যেতে পারবো না। যতদিন আমি এই বাড়িতে আছি ততদিনে আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারবেন না। ততদিন আমাকে নিয়ে ঘুরোঘুরি করতে হবে। যদি ঘুরোঘুরি না করেন তাহলে আমি দুলাভাইকে বলবো যে ওই দিন আপনি আমার আরেকটা জায়গায় স্পর্শ করেছেন। আমাকে তো আপনি রীতিমতো টর্চার করতেছেন। আপনার মতো বিআইন পাইলে আর কোনো কিছুই লাগবে না আমার। এখন আমি রুমে গেলাম। এই বলে আকাশ চলে আসলো তার রুমে।
ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে যেই বাইরে বের হতে যাবে এমন সময় পিছন থেকে মায়া বলতে লাগলো, কি ব্যাপার, আপনি কোথায় যেতেছেন? আপনাকে ওইসব কি বলেছি? বলেছিলাম না আপনার যাওয়ার দরকার নেই, আমাকে নিয়ে শুধু ঘুরোঘুরি করবেন, যতদিন আমি এই বাড়িতে থাকি ততদিন। বলছি তো ঘোরাঘুরি করব। ওদের সাথে সারাদিনের মধ্যে একবার না দেখা করলে পরে বলবে যে আপনি এসেছেন, আপনাকে নিয়ে শুধু ঘোরাঘুরি করি, তাদেরকে সময় দেই না। এটার জন্য যাইতে হইতেছে, না হলে যাইতাম না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যান। তাহলে আর বিকেলের আগে বাসায় ফিরবেন। আমি আবারও ঘুরতে যাব আপনার সাথে অন্য জায়গায়। কালকে তো আবার বাসায় চলে যাব, বাসায় গেলে আর আসতে পারবো না, পরে এখান থেকে হোস্টেলে চলে যেতে হবে। ও আচ্ছা, আপনি হোস্টেলে থেকে পড়ালেখা করেন? খুবই ভালো। হোস্টেলে থেকে পড়ালেখা করলে মানুষের ব্রেন পরিষ্কার থাকে। এখন তাহলে যাই আমি। এ বলে আকাশ ওইখান থেকে চলে গেল বন্ধুদের কাছে। আকাশকে দেখে তার বন্ধুরা বলতে লাগলো, কিরে শালা, একা একা বেআইন নিয়ে ঘুরে বেড়াস, আর আমাদেরকে বলিস তুই বাইরে বের হোস না। কতগুলো কল দিয়েছিলাম, দেখেছিস? দেখেও না দেখার ভান করে থাকবি, আমি জানি তো। না রে, সে তো নতুন নতুন, বুঝিস না। সে যদি নতুন না হয় তাহলে পুরাতন কিভাবে হবে? কয়েকটা দিন যাক, এরপরে দেখবি আমাদেরকে ছেড়ে দিয়েছে। শালা, তোরা আমার বন্ধু বান্ধব, আর তোদেরকে আমি ছেড়ে দিব? কখনোই না। ছোটবেলা থেকে তোদের সাথে চলাচল করে এসেছি, আর এখনও চলাচল করব। যে আসুক আর যেই চলে যাক, তাতে আমার কোনো আপত্তি নেই। এসব কথাবার্তা বলতেছে। আকাশ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো, কিন্তু আকাশ এখনো বাসে আসছে না দেখে মায়া ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ও আপু, তোমার দেবরকে কল দিয়ে বলো বাসায় আসার জন্য। আমি না তাকে বলে দিয়েছিলাম বিকেলে ঘুরতে যাব? এখন তো সন্ধ্যা হয়ে এসেছে, আমাকে ঘুরতে নিয়ে যাবে না নাকি? বিয়ের দিন তো ঝগড়া লাগিয়ে দিয়েছিলি, কিন্তু আজকে এত খাতির কিসের? নিশ্চয়ই তোরা লুকিয়ে লুকিয়ে কোনো কিছু করেছিস, তাই না? আরে না আপু, তেমন কিছু হয়নি। ওনার সাথে ঘুরোঘুরি করতে আমার ভালো লাগে না, আর মাঝে মধ্যে মাঝে মধ্যে এমন করি, কারণ আমার ছেলেদের সহ্য হয় না। কিন্তু তোমার দেবরকে কেন জানি সহ্য হয়ে যাচ্ছে। তুমি তো দেখছো আগে কত ছেলে আমার আশেপাশে ঘুরোঘুরি করেছে, কিন্তু আমি তাদেরকে পাত্তা দিই নাই। তার মানে ডিস্টিং ডিস্টিং চলছে আমার দেবরের সাথে, তো তাই না? এটার জন্যই এমন বলছিস? না আপু, এসব কোনো কিছুই তুমি এরকম কথা বলবে না। থাক, যাব না বাহিরে, কালকে তো চলে যাব, আর বাহিরে গিয়ে কি করব? ঠিক আছে, তোর ইচ্ছা। আমার দেবর এসেছে নিচে, সবার সাথে বসে গল্প করছে। যাই, চাইলে যেতে পারিস, আর না যেতে ইচ্ছা করলে যাবে না। থাক, আর যাওয়ার দরকার নেই। কালকে চলে যাব। হোস্টেল থেকে আমার বান্ধবীরা কল দিয়েছিল, বলেছে যে জরুরি ক্লাস আছে, সামনে পরীক্ষা, তাই চলে যেতে কালকে। কালকে যাওয়ার দরকার নেই, আজকেই যা। আমি বলি আকাশকে তোকে তোর হোস্টেলে পৌঁছে দিয়ে আসার জন্য। আমি একাই যেতে পারবো, কারোর যাওয়ার দরকার নেই। একা কত জায়গায় চলে গেছি। ও আচ্ছা, তাই নাকি? একা কোন কোন জায়গায় গেছিস শুনি? মনে হয় তুই হোস্টেল থেকে তোর বান্ধবীদের সাথে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাস, তাই না? অবশ্যই যাব না কেন? সবাই যেহেতু ঘুরতে যায়, আমিও ঘুরতে যাই তাদের সাথে। ঠিক আছে, তোর যা ইচ্ছে, এখানে বসে থাকলে বসে থাক, আমি নিচে যাই। এ বলে ফারিয়া চলে গেল নিচে। এদিকে মায়া বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী নবিতা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে নবিতা বলল, কিরে মায়া, আর আসবি না নাকি? সেই কবে বাসে গিয়েছিস, এখনো তো আসার কোনো নামগন্ধ নেই। আমি তো আরও 2 দিন আগে চলে এসেছি। ম্যাডাম তোর কথা জিজ্ঞেস করছিল, বলেছি যে আসবে কালকে বিকেলের মধ্যে, কিন্তু চলে আসবি। কালকে একটা পার্টি দিব। ঠিক আছে, বিকেলের মধ্যে না হয় চলে যাব, তুই নিশ্চিন্তে থাক। কিন্তু যেতে তো মন চায় না। এত সুন্দর একটা বেয়াই, তার সাথে যদি মজা মাস্তি না করি কেমন লাগে বল? তার মানে তুই তোর বিয়ের প্রেমে পড়ে গেছিস? 2 বোনের এক বাড়িতে বিয়ে হলে 2 বোন চুলাচুলি লাগবি, এক বোন আরেকজনের চুল ধরে টানবি। আরে না না, ওইরকম কোনো কিছুই হবে না। এরকম যদি কিছু হয় তাহলে তো অনেক বড় সমস্যা হবে। আমি চাই না আমার জন্য আমার বোনের সমস্যা হোক। মায়া তার বান্ধবীদের সাথে একরকম কথা বলতেছে।
এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো আকাশ। আকাশকে পাত্তা না দিয়ে মায়া কথা বলতে লাগলো তার বান্ধবীদের সাথে। এটা দেখে আকাশ বলতে লাগলো, বেআইন সাহেব পাত্তা দিচ্ছেন না, কয়েকদিন পর কিন্তু আমার পিছনে ঘুরঘুর করতে হবে আপনার। তখন কি করবেন আপনি? আমার ঠাকা পড়েছে আপনার পেছনে ঘুরঘুর করার জন্য। আমার যেই রূপ, এই রূপ দিয়ে 100 থেকে 200 ছেলে আমার পেছনে ঘোরাতে পারবো। আর আপনি কয়টা মেয়ে ঘোরাতে পারবেন? তার মানে আপনি আপনার রূপের অহংকার করতেছেন? অবশ্যই, আমার যেহেতু রূপ আছে আমি অহংকার করতেই পারবো। আমার এই অহংকার সব সময় থাকবে। ভালো ভালো, অহংকার থাকা ভালো, কিন্তু আবার এত অহংকার থাকা ভালো না। বেশি অহংকার করলে কিন্তু পরে অনেক সমস্যা। অহংকার কোনো সমস্যা না। আপনি এখন এখান থেকে চলে যান, আমি কথা বলতেছি। আকাশ আর কোনো কিছু না বলে ওইখান থেকে চলে গেল। এইদিকে মায়া চুপচাপ বসে আছে আর কথা বলতেছে। আকাশ নিচে যেতেই তার ভাবি বলতে লাগলো, কি ব্যাপার, তোমাকে দেখলাম উপরে যেতে, এখন আবার নিচে চলে এসেছো? মায়ের আবার কোনো কিছু হয়েছে নাকি? না, কোনো কিছু হয় নাই, এমনিতেই নিচে চলে এসেছি। উপরে ওনার সাথে আর কি কথাবার্তা বলবো, বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দিই। আচ্ছা যাও তাহলে, গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও। আর রাত 10টার আগে বাড়িতে ফিরবে। আমি খাবার রান্না করেছি, খাওয়া দাওয়া করবে বাড়িতে এসে। আচ্ছা, এখন তাহলে আমি যাই। আকাশ তাদের বাড়ি থেকে চলে আসলো সোজা তার বন্ধুদের কাছে বসে আড্ডা দিতেছে। এমন সময় খলিল আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে আকাশ, তোর বেআইনার কি খবর? সকালবেলা একবার বের হয়েছিস, আর তো বের হলি না। আমরাও দেখতাম তোর বেআইনকে। আর বলিস না, ওনার রূপের অনেক অহংকার। আজকে একটু আগে বাসায় গিয়েছিলাম না, তখন ওনার সাথে দেখা হয়েছে। কথা বলতে যাচ্ছিলাম, তখন উনি বলেছে যে উনি নাকি 100 থেকে 200 ছেলে তার পেছনে ঘোরাতে পারবে, আর আমরা নাকি একটা মেয়েও পারবো না। তুই দেখিস ওনার এই রূপের অহংকার একদিন ঠিক ভাঙবে। যেদিন তার মুখে কেউ অ্যাসিড ছুঁড়ে মারবে, তাহলে বুঝতে পারবে রূপ নিয়ে বড়াই করা ঠিক না। মামা এসব বলিস না, তোর কথা আবার কাজে লেগে যায়। কাজে লাগার দরকার, যে যেই রকম তার সাথে সেই রকম হওয়া দরকার। আমি বললাম তো তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারবে, দেখিস যে কোনো একদিন। খলিল এইসব বলতেছে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাত 9টায় আকাশ চলে আসলো বাসায়। এসে দেখে সবাই বসে বসে চিকেন ফ্রাই খাচ্ছে। আকাশকে দেখে ফারিয়া বলতে লাগলো, আকাশ এসে বসো, তোমার জন্য চিকেন ফ্রাই নিয়ে এসেছি। না ভাবি, এখন আমার চিকেন ফ্রাই খাওয়ার একদম মুড নেই। যদি মুড থাকতো তাহলে আমি খাইতাম। আমি এখন রুমে গেলাম, আর আমাকে কেউ ডাক দিবেন না খাওয়ার আগে। খাওয়ার সময় আমাকে ডাক দিবেন। ঠিক আছে, যাও তাহলে তুমি রুমে, খাওয়ার সময় তোমাকে ডাক দিয়ে নিয়ে আসবো। আকাশ চলে গেল তার রুমে। এইদিকে মায়া সবার সাথে বসে টিভি দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ টিভি দেখার পর মায়া চলে আসলো ছাদে। বসে বসে আকাশে তারা দেখতেছে। এমন সময় মায়ের পাশে এসে বসলো তার বড় বোন ফারিয়া আর বলতে লাগলো, কি রে মায়া, কি হয়েছে? তুই কি আকাশের সাথে ঝগড়া করেছিস নাকি? কোনো কিছু বলেছিস? আমি আবার তোমার দেবরকে কি বলতে যাব? তোমার দেবরকে কোনো কিছুই বলার দরকার আছে নাকি আমার? সে তার মতো আছে, তার মতো থাকুক, আমিও আমার মতো থাকি। বেয়াই হয়েছে তো কি হয়েছে? এই বলে মায়া চলে আসলো তার রুমে। ফারিয়া কিছুই বুঝতে পারল না। বেশ কিছুক্ষণ পর খাবার খাওয়ার জন্য ফারিয়া চলে আসলো আকাশের রুমে। আকাশকে ডেকে নিয়ে চলে আসলো খাবার টেবিলে। সবাই একসাথে বসে খাবার খাইতেছে। এমন সময় আকাশের আব্বু ফয়সালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ফয়সাল, তুই তো কালকে তোর শ্বশুর বাড়িতে চলে যাবি। কাল থেকে না হয় যে কয়েকদিন তুই অফিসে যাবি না, ওই কয়েকদিন আকাশ অফিসটা সামলে নিবে। তুই না হয় বৌমাকে নিয়ে ঘোরাঘুরি করিস। আকাশ পারবি নাকি অফিসটা সামলানোর জন্য? হ্যাঁ আব্বু, অবশ্যই পারবো। পারবো না কেন? ভাইয়া, তুমি আগামী 1 সপ্তাহ নিশ্চিন্তে ভাবিদের বাড়ি থেকে ঘুরে আসো। 1 সপ্তাহ পর তুমি অফিসে যাবে, এরপরে দেখতে পারবে আমি কতটা উন্নতি করেছি। ঠিক আছে, তুই যেহেতু বলছিস তাহলে তো যেতে হয়। 1 সপ্তাহ তোর হাতে অফিস থাকবে। ফয়সাল আকাশকে এসব কিছু বলতেছে। এদিকে আকাশ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরদিন সকাল 10টা। আকাশ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো অফিসে।
অন্যদিকে ফারিয়াকে নিয়ে যাওয়ার জন্য তাদের বাড়ি থেকে লোক এসেছে। খাওয়া দাওয়া শেষ করে ফারিয়াকে নিয়ে সবাই চলে গেল ফারিয়াদের বাসায়, সাথে ফয়সালও গিয়েছে। অন্যদিকে আকাশ দুপুরের মধ্যে সকল কাজ শেষ করে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে গেল। আকাশকে দেখে খলিল বলতে লাগলো, কিরে আকাশ, তুই এতক্ষণ কোথায় ছিলি? সকালে তোকে কয়টা ফোন দিলাম, একটা ফোনও তো রিসিভ করলি না। ভাবছিলাম তোকে নিয়ে একটু আমাদের অফিসে যাব। আমি আমাদের নিজেদের অফিসে গিয়েছিলাম এবং আগামী 1 সপ্তাহ আমাকে অফিসে যেতে হবে। ভাইয়া তার শ্বশুর বাড়িতে গেছে বেড়ানোর জন্য। ও আচ্ছা, তাহলে তো তুই যেতে পারবি না। ঠিক আছে, আমি আরমানকে নিয়ে চলে যাব। আর একটা কথা শোন, কালকে সন্ধ্যায় একটা পার্টি দিব, তুই থাকবি কিন্তু ওই পার্টিতে। তুই পার্টিতে না থাকলে পার্টি মজা হবে না। আচ্ছা, এটা নিয়ে চিন্তা করিস না, আমি পার্টিতে থাকবো সন্ধ্যার পর। তবে কিসের জন্য পার্টি দিতেছিস এটা তো বলবি, না বললে বুঝবো কি করে, বা গিফট নিব কি করে? গিফট নেওয়ার দরকার নেই, এই পার্টিটা এমনিতেই দিচ্ছি। অনেকদিন ধরে তো আড্ডা টাড্ডা দেওয়া হয় না সকল বন্ধুরা, তাই আর কি আড্ডা দেওয়ার জন্য বলেছি। আমি অলরেডি সবাইকে কল দিয়ে বলে দিয়েছি যে একটা পার্টি দিব, সবাইকে চলে আসার জন্য। সবাই বলেছে যে চলে আসবে। সবাই চলে আসলে তো খুবই ভালো হবে। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমি বাড়িতে চলে যাই, রাতের বেলা না হয় বের হব। এ বলে আকাশ তার বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। অন্যদিকে মায়া চলে আসলো কলেজের হোস্টেলে। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় মায়ের বান্ধবী রিয়া বলতে লাগলো, কিরে মায়া, তোর বোনের দেওয়ার কেমন দেখতে? এই 2 দিন তো খুব ভালোই কাটিয়েছিস মনে হচ্ছে। আরে না রে, ওইখানে গিয়ে আরও বিপদে পড়ে গেছি। বিপদ, তাও আবার অনেক বড় বিপদ। এই বিপদ থেকে উদ্ধার হতে হলে আমাকে এখানে থাকতে হবে। কেন? তোর বিয়ে সাহেব কি লুচ্চা নাকি যে তুই বলতেছিস তোর এখানে থাকতে হবে? কয়েকদিন পর তো পরীক্ষা, এরপরে তো আবার বাসায় যেতে হবে। হ্যাঁ, আর শোন, কালকে একটু সন্ধ্যার দিকে শপিং করতে বের হব। রাত 9টার মধ্যে চলে আসব হোস্টেলে। এখন তো টাইম আর একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, রাত 9টা পর্যন্ত করা হয়েছে। হ্যাঁ, এটা তো করা হয়েছে, আমি নিজেও জানি। তবে খুব সাবধানে চলাচল করতে হবে, কারণ এখন রাস্তাঘাটে অনেক বখাটে ছেলে বের হয়েছে। সুন্দরী মেয়েদের দেখলেই তারা উঠিয়ে নিতে চায়, আবার যেতে না চাইলে তারা এমন কিছু করে যাতে এই সমাজে আর মুখ দেখানো যায় না। আরে এইসব নিয়ে ভয় পাস না, এইসব কোনো কিছুই হবে না আমাদের সাথে। ভয় পাইলে এই ভয় আরও মনের ভেতরে গেঁথে থাকে। চল এখন পড়তে বসে পড়ি, তাড়াতাড়ি রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। এই বলে মায়া তার বান্ধবীদের নিয়ে পড়তে বসে পড়ল। অন্যদিকে রাত 11টা, আকাশ তার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার ভাবি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফারিয়া বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি নাকি এখনো বাহিরে? আম্মু তোমার জন্য অপেক্ষা করছে, সেই কখন থেকে খাবার খাবে বলে। তাড়াতাড়ি বাসায় যাও। ঠিক আছে ভাবি, যাইতেছি আমি এখনই। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, কিরে আকাশ, তোকে সেই কতগুলো মেসেজ দিয়েছি, আমার ফোনে টাকা নেই, এটার জন্য তোকে কল দিতে পারি নাই। আর তোর এখন বাসায় ফেরার সময় হয়েছে। সরি আম্মু, আসলে বুঝতে পারি নাই কখন যে এত রাত হয়ে গেছে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে নিজের হাতে খাবার নিয়ে খেয়ে নিব। তুই ফ্রেশ হয়ে আয়, আমি বসে আছি এখানে, তোকে খাওয়ানো শেষ করে এরপর আমি ঘুমাতে যাব। আকাশ ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে পড়তে আকাশের আম্মু খাবার দিয়ে দিল। আকাশ খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে ফোন টিপতে টিপতে কখন যে ঘুম চলে আসলো আকাশের খেয়াল নেই। পরের দিন সকাল 9টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো অফিসে। এসে দেখে তার বড় ভাই ফয়সাল বসে আছে। ফয়সালকে দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তোমাকে না বললাম 1 সপ্তাহ ভাবিকে নিয়ে ঘোরাঘুরি করতে, তাহলে তুমি আজকে অফিসে এসেছো কেন? আমি অফিসে আসতে যাই নাই, তোর ভাবি জোর করে আমাকে পাঠিয়েছে। বলেছে যে তুই ছোট মানুষ, একা একা সামলাতে পারবি না,
তাই আমাকে জোর করে পাঠিয়েছে। আচ্ছা, কিছুক্ষণ কাজ করে এরপরে চলে যাব, পরে না হয় তুই অফিসটা দেখাশোনা করিস। থাক, তোমার আর কিছুক্ষণ কাজ করার প্রয়োজন নেই, তুমি এখন বাসায় চলে যাও। আমি যেহেতু বলেছি একা সামলে নিতে পারবো, তার মানে একা সামলে নিতে পারবো। তোমার আর 1 সপ্তাহ কাজ করতে হবে না, সব সময় তুমি কাজ করে এসেছো, আমাকে 1 সপ্তাহ সময় দাও। বিয়ের পর তো আবার আমাকে কাজ করতে হবে তোমার সাথে, তাও আবার এই অফিসে, দুইজন এই অফিসটা সামলাতে হবে। এখন যদি আমি কিছু না শিখে থাকি তাহলে কিভাবে হবে বলো? এটা তুই তোর ভাবিকে ফোন দিয়ে বলে দে আমাকে কিছু না বলার জন্য। আমি তাহলে এখন চলে যাব বাসায়। আচ্ছা, তুমি ব্যাগপত্র নিয়ে বাড়ির দিকে যাও, আমি ভাবিকে এখনই ফোন দিয়ে বলে দিতেছি সব কিছু। ফয়সাল ব্যাগপত্র নিয়ে যেতে লাগলো। এদিকে আকাশ তার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল ফারিয়াকে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া কলটা রিসিভ করতে আকাশ বলতে লাগলো, ভাবি, আপনি ভাইয়াকে অফিসে পাঠিয়েছেন কেন? আমি না আপনাকে বারণ করে দিয়েছিলাম ভাইয়াকে অফিসে না পাঠানোর জন্য? তাহলে তারপরেও আপনি কেন ভাইয়াকে অফিসে পাঠিয়েছেন? তুমি ছোট একটা মানুষ, একা একা এত কিছু সামলাতে পারবে না, তাই তোমার ভাইয়াকে পাঠিয়েছে। দুপুর অবধি কাজ করে না হয় বাসায় চলে আসবে, এরপরে তো ঘোরাঘুরি করতেই পারবে। দুপুর অবধি কাজ করার প্রয়োজন নেই, আমি ভাইয়াকে বাসায় পাঠিয়ে দিয়েছি, ভাইয়াকে কোনো কিছুই বলবেন না। আর এখন কাজের চাপ খুবই কম, তাই আমি একাই সামলে নিতে পারবো। আপনি ভাইয়ার সাথে সময় কাটান, যদি অনেক বেশি প্রয়োজন হয় তাহলে আমি ভাইয়াকে ফোন দিয়ে বলবো আসার জন্য, তখন না হয় আসবে। ঠিক আছে, তোমার ভাইয়াকে তাহলে পাঠিয়ে দাও। আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার সময় অবহেলা করবে না, রাত অনেক হলে বাসায় চলে যাবে। ঠিক আছে ভাবি, এখন তাহলে ফোন রাখলাম, কাজ করব, এখন রাতে কথা হবে। আকাশ কলটা কেটে দিয়ে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ফয়সাল চলে গেল বাসায়। ফারিয়ার সাথে ছাদে বসে সময় কাটাচ্ছে। অন্যদিকে মায়া তার বান্ধবীদের সাথে ক্লাসরুমে বসে আছে আর বলতেছে, এই আজকে কিন্তু সন্ধ্যা 6টার দিকে বের হব, সন্ধ্যা 6টার দিকে বের হয়ে কিছু কেনাকাটা করব। ঠিক আছে, 6টার দিকে বের হলে 9টার মধ্যে চলে আসতে হবে। এইসব কথাবার্তা বলতেছে মায়া এবং তার বান্ধবীরা। দেখতে দেখতে কয়েকটা ক্লাস শেষ করতে বিকাল হয়ে আসলো। বিকাল 4:35। কলেজ ছুটি দিয়ে দিতে মায়া তার বান্ধবীদের নিয়ে চলে এলো হোস্টেলে। অন্যদিকে আকাশ বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার ভাবি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে ফারিয়া বলতে লাগলো, আকাশ, কেমন আছো? বাসায় গেছো নাকি এখনো অফিসে আছো? এই তো ভাবি বাসায় চলে এসেছি, সেই দুপুরবেলা। এই নেন, আম্মুর সাথে কথা বলেন। ফারিয়া তার শাশুড়ি মায়ের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কেটে দিল। এদিকে আকাশ তার ফোন নিয়ে চলে আসলো বাহিরে। অন্যদিকে মায়া তার বান্ধবীদের নিয়ে চলে আসলো শপিং মলে। সবাই মিলে শপিং করতে করতে রাত 9টা বেজে গেল। এমন সময় নবিতা বলতে লাগলো, এই মায়া, রাত 9টা বেজে গেছে, এখন হোস্টেলে চলে যেতে হবে, না হলে কিন্তু অনেক সমস্যা হতে পারে পরে ভিতরে ঢুকতে। দারোয়ান কিন্তু ভিতরে ঢুকতে দিবে না। আরে তুই এত চিন্তা করছিস কেন? দারোয়ানকে 500 টাকা হাতে ধরিয়ে দিলে সে এমনিতেই ভেতরে ঢুকতে দিবে। আজকে যেহেতু বের হয়েছি, একেবারে খাওয়া দাওয়া করে এরপরে হোস্টেলে যাব। দেখ মায়া, রাস্তাঘাট কিন্তু ভালো না, রাত হলে কোনো রিক্সা পাওয়া যায় না, পরে কিন্তু হেঁটে যেতে হবে। আর তুই আবার এত চিন্তা ভাবনা করতেছিস? দেখ, বেশি চিন্তা ভাবনা করবি না। যদি বেশি চিন্তা ভাবনা হয় তাহলে তুই চলে যেতে পারিস। আমি আজকে খাওয়া দাওয়া করে এরপরে যাব। ঠিক আছে চল, আজকে তাহলে তোর সাথে একেবারে যাব, সমস্যা হলে তুই সমস্যা দেখে নিবি। এইসব কথাবার্তা বলতেছে নবিতা। বেশ কিছুক্ষণ পর মায়ের সাথে চলে আসলো একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে দুজন বের হয়ে পড়লো হোস্টেলে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার কিছুটা দূর হেঁটে গেলে কিন্তু একটা রিক্সাও পেল না। এটা দেখে নবিতা বলতে লাগলো, কি রে, আমি বলেছিলাম না একটা রিক্সাও পাওয়া যাবে না? তুই তো আমার সাথে ঘাটতারামি করলি, এখন প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে যা। সরি রে বান্ধবী, প্লিজ এবারের মতো মাফ করে দে। পরের বার থেকে সব সময় তোর কথা শুনবো।
একটু আমার সাথে হেঁটে হেঁটে চল, রাস্তায় যদি রিক্সা পাই তাহলে আমরা রিক্সা দিয়ে চলে যাব। নবিতার মায়া হেঁটে হেঁটে যাইতেছে, এমন সময় কোথা থেকে যেন বাইকে করে কয়েকটা বখাটে ছেলে এসে দাঁড়ালো মায়ের সামনে। নবিতার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে মায়ের দিকে তাকালো, মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ফুলটুসি, এত রাতে বাইরে কেন? চলো তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসি। এসব বলতেছে আর ছেলেটা বারবার চেষ্টা করতেছে মায়ার হাত ধরার জন্য। এদিকে মায়া হঠাৎ ঠাস করে ছেলেটার গালে চড় মারলো। ছেলেটা রেগে গিয়ে বলতে লাগলো, তোর তো অনেক বড় সাহস, তুই আমার গালে চড় মারছিস। এটার জন্য তো তোকে অনেক বড় শাস্তি পেতে হবে। এই রবিন, অ্যাসিড নিয়ে আয় তো, বাইকের ভিতরে দেখ, একটা বোতলের ভিতরে অ্যাসিড রাখা আছে। আজকে এই সুন্দরীর মেয়েটার মুখ ঝলসে দেব। আমার গালে চড় মারা, এটার শাস্তি অনেক বড় হবে। মায়া, যত তাড়াতাড়ি পারিস এখান থেকে দৌড়ে পালা, ব্যাগপত্র এখানে ফেলে দে, না হলে তোর মুখ ঝলসে দিবে অ্যাসিড মেরে। দুজন দুদিকে যেতে লাগলো। দৌড়ে নবিতা মায়ের চিৎকার শুনতে পেল। পিছন ফিতে দেখতে পেল ছেলেগুলো মায়ের মুখে অ্যাসিড মেরে চলে যাইতেছে। নবিতা দৌড়ে মায়ের সামনে চলে আসলো। মায়ের মাটিতে গড়াগড়ি করে চিৎকার করতেছে। নবিতা মায়ের পাশে বসে বলতে লাগলো, মায়া প্লিজ চিৎকার করিস না, আশেপাশে থেকে মানুষ আসতেছে, তুই একটু ওঠার চেষ্টা কর, আমি তোকে হাসপাতালে নিয়ে যাইতেছি প্লিজ। আমি অ্যাম্বুলেন্সকে কল দিয়েছি, অ্যাম্বুলেন্স চলে আসতেছে এক্ষুনি। মায়ের চিৎকার থামছে না, আশপাশ থেকে মানুষজন চলে আসলো। প্রায় 5 থেকে 10 মিনিট পর অ্যাম্বুলেন্স আসতেই মায়াকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিয়ে চলে গেল হাসপাতালে। এদিকে নবিতার হাতে মায়ের ফোন বাজতেছে। নবিতা হাত কাঁপাকাঁপি করতেছে, কল রিসিভ করবে নাকি করবে না। হঠাৎ তার একটা আঙ্গুল লেগে কলটা রিসিভ হয়ে গেল। কানের কাছে নিতেই ওপাশ থেকে ফারিয়া বলতে লাগলো, কি রে মায়া, তুই হোস্টেল থেকে বের হয়েছিস কেন? তোকে কি একবারও বলেছিলাম হোস্টেল থেকে বের হওয়ার জন্য? পড়ালেখার জন্য দিয়েছিলাম হোস্টেলে থেকে পড়ালেখা করবে, কিন্তু তুই পড়ালেখা না করে হোস্টেল থেকে বের হয়ে কোথায় গিয়েছিস? তাড়াতাড়ি হোস্টেলে যা, তোর ম্যাডাম অপেক্ষা করছে। আমাকে কতবার কল দিয়েছে। আপু, মায়ের মুখে অ্যাসিড মারা হয়েছে, কয়েকটা বখাটে ছেলে অ্যাসিড মেরেছে। তাকে আমি অনেকবার বলেছিলাম যে রাত 9টার পর গাড়ি চলাচল করে না, তারপরেও আপনার বোন আমার কোনো কথাটাই শুনে নাই। ছেলেটার সাথে তর্ক করেছে এবং ছেলেটার গালে চড় মেরেছে, এটার জন্য ছেলেটা অ্যাসিড মেরেছে মায়ের মুখে। এখন কোন হসপিটালে নিয়ে যাচ্ছ আমাকে? হাসপাতালের ঠিকানাটা দাও, আমি আসছি এক্ষুনি, আর কাউকে জানানোর দরকার নেই। নবিতা ফারিয়াকে হাসপাতালের ঠিকানাটা দিয়ে এদিকে ফারিয়া আকাশকে জানানোর পর আকাশ তার বাইক নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসলো সেই হাসপাতালে। অপারেশন রুমের সামনে বসে আছে নবিতা। এমন সময় আকাশ ফোন দিল মায়ের নাম্বারে। নবিতার হাতে থাকা কলটা বেজে উঠতেই আকাশ চলে আসলো নবিতার কাছে আর বলতে লাগলো, আপনি মায়ার বান্ধবী আমাকে ফারিয়া আপু পাঠিয়েছে, মায়ার বড় বোন ওনারা আসতেছে। এখন মায়ার কি অবস্থা? এখনো কোনো কিছু জানা যায় নাই, সেই আধা ঘন্টা ধরে অপারেশন থিয়েটারের ভিতরে আছে, তারা ডাক্তার এখনো বের হয় নাই। আমার তো ভয় হচ্ছে, মায়ের মুখ কতখানি জানি পুড়ে গেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্তে থাকেন আর এখানে বসেন, নাকি আপনি চলে যাবেন? এখন আমি কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারবো না, কারণ মায়া আমার বেস্ট ফ্রেন্ড সেই ছোট্টবেলার। আচ্ছা, তাহলে আপনি এখানে বসেন, কোথাও যাওয়ার প্রয়োজন নাই। নবিতা বসে রইল। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বাহিরে আসলো। আকাশ ডাক্তারের কাছে গিয়ে বলতে লাগলো, ডাক্তার এখন কেমন অবস্থা আর তার কতটুকু পুড়ে গেছে একটু বলতে পারবেন? ওনার বাম সাইডের জায়গাটা পুড়ে গেছে, তবে চোখের কোনো কিছু হয়নি। মনে হয় যখন অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টা করেছিল, অ্যাসিড অনেকটা হয়তো মাটিতে পড়ে গিয়েছিল আর বেশ খানিকটা তার মুখে লেগেছে। এটার জন্য সেই রকম কোনো কিছু হয়নি, শুধু মুখ পুড়ে গেছে। এখন তাকে বেডে রেস্ট থাকতে হবে, যথাযথ সম্ভব ওনাকে বাইরে বের করা যাবে না। ঠিক আছে ডাক্তার, আপনি আপনার কেবিনে যান, আমি কিছুক্ষণ পর আপনার সাথে দেখা করব। গিয়ে যদি কোনো কিছু লাগে তাহলে আমাকে বলবেন। ডাক্তার চলে গেল। এদিকে মায়ের পরিবার আর আকাশের পরিবার চলে আসলো হাসপাতালে। ফারিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, এখন মায়ের কি অবস্থা? ডাক্তার কি বলেছে? ডাক্তার তো বলেছে যে ওনার বাম সাইড পুরোটা পুড়ে গেছে, তবে চোখের কোণে
সমস্যা হয় নাই, নিশ্চিন্তে থাকতে বলেছে। মায়ের আব্বু আম্মু বসে বসে কান্না করতে লাগলো। এদিকে ফারিয়াও কান্না করতেছে মায়ের জন্য। বেশ কিছুক্ষণ পর মায়াকে অপারেশন থিয়েটার থেকে বের করে কেবিনে শিফট করা হলো। সবাই মায়ের সাথে কথা বলতেছে। এদিকে আকাশ খলিলকে এক সাইডে নিয়ে বলতে লাগলো, দেখেছিস, আমি তোকে বলেছিলাম না তুই বদদোয়া দিস না, তোর বদদোয়া খুব কাজে লাগে। এখন দেখতে পারলি তো কি একটা অবস্থা হয়েছে। আরে শালা, আমি কি আর জানতাম যে এরকম কিছু একটা হবে? আগে জানলে তো এরকম কোনো কিছু বলতাম না। যাই হোক, এটা হয়ে একদম শিক্ষা হয়েছে। এখন বুঝতে পারবে সুন্দর চেহারা ভালো নাকি চেহারা ভালো। চেহারা থাকলেই যে অহংকার দেখাতে হবে তেমন কিছু না। এখন বুঝতে পারবে অহংকার কিরকম। এইসব বলতেছে খলিল আকাশকে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর খলিল আর আকাশ চলে আসলো তাদের সামনে আর বলতে লাগলো, ভাবি, আপনারা এখানে বসেন, আমি ডাক্তারের সাথে কথা বলে আসতেছি। আর আপনি যেতে চাইলে আপনি আসেন আমার সাথে। হ্যাঁ চলো, আমিও যাব তোমার সাথে। আমিও শুনতে চাই ডাক্তার কি বলে। ফারিয়া চলে আসলো ওইখান থেকে আর আকাশের সাথে ডাক্তারের কেবিনে। দুজন দুইটা চেয়ারে বসে আছে। এমন সময় ডাক্তার বলতে লাগলো, আপনি তো এই মেয়েটার বড় বোন। ওই মেয়েটা বাড়ি থেকে বের হয়েছে কেন এত রাতে? তার তো জানার কথা যে রাতের বেলা রাস্তাঘাটে এমনিতেই ফাঁকা থাকে, আবার বাজে ছেলেরা ঘুরে বেড়ায়। তাহলে সে বের হলো কিভাবে? ডাক্তার, সে তো হোস্টেলে থাকে, পড়ালেখা করে। আমরা তো আর জানতাম না যে হোস্টেল থেকে বের হয়ে গেছে। আর বিকালবেলা ঘোরাঘুরি করার জন্য বাইরে বের করা হয় সবাইকে, সেই টাইমে তারা বের হয়েছে। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দেন, এখন কি অবস্থা ওর সেটা বলেন। এখন তার যেই অবস্থা দেখছি, এটা তো ভালো হওয়ার কোনো কথা না। ভালো হতে হলেও মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে। এই 3 থেকে 4 মাস একদম বাড়ির ভিতরে বন্দি অবস্থায় থাকতে হবে, যাতে বাইরের কোনো ধুলাবালি তার মুখে এসে না লাগে। মুখে এসে লাগলে আরও সমস্যা হবে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এই ঔষধগুলো খাওয়াবেন এবং প্রতি মাসে টেস্টের জন্য নিয়ে আসবেন। আমরা টেস্ট করে দেখব, যদি পরিপূর্ণ ভালো হয়ে যায় 3 থেকে 4 মাসে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি ভালো না হয় তাহলে বাইরে নিয়ে যেতে হবে, ওইখানে গিয়ে চিকিৎসা করাতে হবে। ঠিক আছে, আপনি তাহলে ওষুধ লিখে দেন। আর তাকে কি আমরা আজকে নিয়ে যাব নাকি কালকে? বাসায় গেলে ভালো কিছু খাওয়াতে পারতাম। কালকে সকালে না হয় নিয়ে যাবেন। তাকে এখন নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, মাত্র ব্যান্ডেজ করা হয়েছে। আর এখন সে অনেকটা দুর্বল। কালকে নিয়ে যাবেন, সারা রাত স্যালাইন চলবে। কালকে বিকেলের দিকে রিলিজ দিয়ে দেবো। ঠিক আছে, কালকে তাহলে রিলিজ দিয়ে দিয়েন। কালকে আমরা তাকে বাসায় নিয়ে যাব। সবে চলে আসলো সেই কেবিনের সামনে। আকাশ বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে একজন পুলিশ অফিসার বলতে লাগলো, আপনি কি মায়ার পরিচিত কেউ হন? ওনার একটা ফোন পাওয়া গিয়েছে। আপনি কোথায় আছেন? একটু থানায় আসতে পারবেন? স্যার, আপনি ফোনটা আপনার কাছে রাখেন, আমি কালকে সকালে এসে আপনার কাছে থেকে ফোনটা নিয়ে যাব। আর ঘটনাস্থলে কারা কারা ছিল এটা আপনারা খোঁজ খবর করেন। মেয়েটার জীবন একেবারে শেষ করে দিয়েছে। আপনারা যদি কিছু না করতে পারেন তাহলে উপর মহলে যোগাযোগ করতে হবে। উপর মহলে যোগাযোগ করলে আপনাদের উপরে বাস পড়বে, এটা আপনারা খুব ভালো করেই জানেন। হ্যাঁ, আমরা খুব ভালো করেই জানি। পাশের দোকান থেকে সিসিটিভি ফুটেজের রেকর্ড বের করে নিয়েছে। আশা করি কালকের মধ্যে তাদেরকে ধরে ফেলতে পারবো। আপনারা কালকে আমাদের সাথে যোগাযোগ করবেন। পুলিশ এইসব কথাবার্তা বলতেছে আকাশের সাথে। এদিকে আকাশ আর কিছুক্ষণ কথাবার্তা বলে ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশ বলতে লাগলো, ভাবি, আপনারা এখনও চিন্তা করবেন না, পুলিশ কালকে সকালের মধ্যে তাদেরকে ধরে ফেলবে। আকাশ, তুমি পুলিশকে ভালোভাবে বলে দাও যাতে ওই ছেলেগুলোকে এমনভাবে শিক্ষা দেয় আর কোনো দিন উঠতে পারে। একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে তারা। সবাই টুকটাক কথাবার্তা বলতেছে। এদিকে খলিল আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোকে আমি বলে দিচ্ছি, যদি এই মেয়েকে তুই বিয়ে করিস তাহলে তোর জীবন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই মেয়েটা তোর জন্য ঠিক হবে না। খলিলের কথা শুনে আকাশ ঠাস করে খলিলের গালে চড় মারল আর বলতে লাগলো, তুই যদি আর কোনো দিন এইসব কথাবার্তা তোর মুখ দিয়ে বের হয় তাহলে দেখে নিস তোর কী অবস্থা করি। তুই আমার বন্ধু, এর চাইতে আর বেশি কিছু বলার নেই তোকে। এই মেয়েটা অহংকারী, এটা আমি আগে থেকেই জানি। তাই বলে এই না যে আমি তাকে বিয়ে করব।
খলিল গালে হাত দিয়ে আকাশের কথা শুনতেছে। বেশ কিছুক্ষণ কথাগুলো শোনার পর খলিল বলতে লাগলো, আকাশ, আই এম রিয়েলি সরি। আসলে বন্ধু, তুই তো জানিস আমি আমার সকল বন্ধুদেরকে কতটা ভালোবাসি। তাই বলে তোকে আমি এসব বললাম, তুই কিছু মনে করিস না। এরকম সিচুয়েশনে আমার এই কথাটা বলা উচিত হয়নি। যাই হোক, এসব বাদ দে, চল নিচে গিয়ে কিছু খেয়ে আসি। রাতে তো খাবার খাই নাই, আর সবার জন্য কিছু নিয়ে আসি। এ বলে আকাশ আর খলিল ওইখান থেকে চলে আসলো নিচে। সবার জন্য টুকটাক কিছু খাবার নিয়ে আবার চলে আসলো উপরে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সবাই খাবারগুলো খেয়ে নিল। দেখতে দেখতে রাত কেটে দিন হলো সকাল 11টা। বড় ডাক্তার এসে মায়াকে চেক আপ করতে লাগলো। বেশ কিছুক্ষণ চেক আপ করার পর ডাক্তার বলতে লাগলো, রোগীর অবস্থা এখন কিছুটা উন্নত হয়েছে, তবে আগামী 1 মাস এই রকমভাবে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। ওষুধপত্র প্রত্যেক দিন খেতে হবে, একদিনও মিস দেওয়া যাবে না। মিস দিলে ওনার আরও বড় সমস্যা হয়ে যাবে। তখন এমনও হতে পারে উনি আর নাও বাঁচতে পারে। আমি আরও কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনারা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এসে ওনাকে ডাক্তার দেখিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে ডাক্তার, আপনি ওষুধপত্র লিখে দেন আর কখন কিভাবে কি করতে হয় আমাকে বুঝিয়ে দেন। ডাক্তার ফারিয়া এবং আকাশকে বুঝিয়ে দিতে লাগলো সব কিছু। বেশ কিছুক্ষণ বুঝিয়ে দেওয়ার পর ফারিয়া বলতে লাগলো, আকাশ, একটা গাড়ি নিয়ে আসো। তাকে তো এইভাবে রিক্সা দিয়ে নেওয়া যাবে না। আর পারলে তোমার বড় ভাইকে ফোন দাও, বলো যে গাড়িটা নিয়ে আসতে এখানে। তোমার বড় ভাই কিছুটা দূরে একটা অফিসে আছে, আজকে ওইখানে গেছে। ঠিক আছে ভাবি, আমি ফোন দিয়ে বলতেছি ভাইয়াকে এখনই আসার জন্য। আকাশ তার বড় ভাইকে ফোন দিয়ে বলতে তার বড় ভাই চলে আসলো। সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। এইদিকে আকাশ বাড়িতে না গিয়ে সোজা চলে আসলো থানায়, কারণ সকালবেলা তাকে ফোন দিয়ে বলা হয়েছে যারা কালকে এরকম করেছিল তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। আকাশ তাদেরকে দেখে বলতে লাগলো, কিরে, তোদের ঘরে কি মা বোন ছিল না? তুই কেন ওই মেয়েটাকে এরকম করতে গেলি বলতো? এখন ওই মেয়েটাকে বিয়ে দিবে কিভাবে? বিয়ে তো দূরের কথা, মেয়েটা বাঁচবে নাকি বাঁচবে না এটার কোনো শিওরিটি নেই। তোদের জন্য এরকম একটা অবস্থা হয়েছে। আকাশ এবং বাকি সবাই কথা বলতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ফারিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, আকাশ, তুমি কোথায় আছো? একটু বাসায় আসো, মায়ের জন্য কিছু আনতে হবে। আপনি বলেন, আমি তো এখন বাইরে আছি, আসার সময় নিয়ে আসবো। আমি তোমাকে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি কি কি আনতে হবে, তুমি আসার সময় নিয়ে এসো। ঠিক আছে, আপনি পাঠিয়ে দেন, আমি কিছুক্ষণ পর চলে আসবো এগুলো নিয়ে। ফারিয়া যা যা লাগে সব কিছুর নাম পাঠিয়ে দিল। এইদিকে আকাশ ওসি সাহেবের সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করে চলে আসলো বাজারে। লিস্ট অনুযায়ী যা যা লেখা ছিল সব কিছু নিয়ে চলে আসলো বাসায়। মায়াকে খাইয়ে দিতেছে ফারিয়া। এইদিকে মায়া খাবার খাচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ কিছু না বলে মাথা নিচু করে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশ বলতে লাগলো, ভাবি, আর কিছু লাগলে আমাকে জানিয়েন, আমি আমার রুমে আছি। আকাশ এই বলে চলে গেল তার রুমে। এদিকে মায়া ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। আজকে যদি এই সব কিছু না হতো তাহলে আমি বুঝতেই পারতাম না। মানে তুই এসব কি বলছিস? তুই তোর পাপের শাস্তি পেয়েছিস মানে? আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলতে কি হয়েছে। আসলে আপু, ওই দিন তোমার দেবরকে অনেক অপমান করেছিলাম। তোমার দেবর আমার সাথে জাস্ট ভালোভাবে একটু কথা বলতে চেয়েছিল, আমার কাছে মাফ চেয়েছে ওই দিনের জন্য। ওই দিনের ভুলটা আমি নিজেই করেছিলাম। ও আচ্ছা, তাহলে এটার সাথে তোর মুখে অ্যাসিড মারার কি সম্পর্ক? এটা তো বুঝলাম না। তার মানে কি এসব আকাশ করেছে? তুই এটা বলতে চাচ্ছিস? না আপু, এটা আকাশ করে নাই। আসলে আমি আমার রূপের অহংকার দেখিয়েছিলাম। ওই দিন ওই বখাটেগুলো আমাকে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করেছিল। পরে আমি আমার রূপের অহংকার দেখিয়েছিলাম তাদের সাথেও, পরে তারা আমার মুখটাই পুড়িয়ে দিয়েছে। ও আচ্ছা, এখন কি করব আমি? আকাশ তো তোর জন্য যা যা করছে তুই তো বলতেই পারবি না। তোর খবর শুনে এসে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে দৌড়ে গেছে হাসপাতালে, আরো কত কিছু করেছে। নিজের মার পেটের ভাইও মনে হয় না এরকম করবে। যাই হোক, এসব বাদ দে। এসব বাদ দিয়ে তুই তোর মতো চলাচল কর, আর এখন থেকে অহংকার করা বাদ দিয়ে দে। হ্যাঁ আপু, অহংকার করা বাদ দিয়ে দিব। আকাশের সাথে আমার কিছু কথা আছে। তুমি কি আকাশকে এই রুমে পাঠাতে পারবে? আমি একটু তার সাথে একা কথা বলতে চাইছিলাম। আচ্ছা তুই থাক, আমি আকাশকে পাঠানোর ব্যবস্থা করছি। এই বলে ফারিয়া চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। এটা দেখে ফারিয়া আস্তে করে আকাশকে ডাক দিয়ে বলতে লাগলো, আকাশ, ঘুমিয়ে গেছো?
ফারিয়ার ডাক শুনে আকাশ চোখ মেলল আর বলতে লাগলো, না ভাবি, ঘুমাই নাই। কিছু লাগবে নাকি? না কিছু লাগবে না, মায়া বলেছে যে তার রুমে যাওয়ার জন্য। সে নাকি তোমার সাথে কি কথা বলবে, তুমি একটু ভালোভাবে তার সাথে কথা বইলো আর তাকে নিশ্চিন্তে থাকতে বলবে। ঠিক আছে ভাবি, আপনি চিন্তা করবেন না, আমি ওনার সাথে ভালোভাবেই কথা বলবো। আকাশ চলে আসলো মায়ের রুমে। এসে দেখে মায়া বিছানায় শুয়ে আছে। আকাশ মায়ের পাশে গিয়ে বসে বলতে লাগলো, কিছু বলবেন নাকি আমাকে? ভাবিকে বলেছেন যে আমাকে ডেকে আনার জন্য? হ্যাঁ, বলার জন্যই আপনাকে ডেকে নিয়ে এসেছি। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। আমি কখনোই জানতাম না যে আমার এই রূপের অহংকারের জন্য এই রকম একটা পরিস্থিতি হবে। আমি আমার রূপ নিয়ে অনেক বড়াই করতাম, কিন্তু আজকেই জানতে পারলাম এই সব রূপ দিয়ে কোনো কিছুই হয় না। মানুষের মন ভালো থাকলেই সব কিছু হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা হয়তো আপনার কপালে এটা লিখে রাখছিল, তাই হয়েছে। এইসব নিয়ে দুশ্চিন্তা করবেন না, কয়েকদিন ওষুধপত্র খাইলে আবার ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই। আমি জানি তুমি হয়তো এই কথাটা রাখবে না, আর কথাটা আমি আপুকে বলবো। পরে আপু তোমাকে বললে তুমি না হয় সিদ্ধান্ত নিবে কি করবে। ঠিক আছে, আপনি শুয়ে থাকেন, আমি এখন আমার রুমে গেলাম। রাতে ঘুমাই নাই তো, একটু ঘুম ধরেছে। আর বেশি কথা বলার প্রয়োজন নেই, ডাক্তার বলেছে বেশি কথা না বলতে। বেশি কথা বললে মুখে আবারও খারাপ পরিস্থিতির মতো অবস্থা হয়ে যাবে। আকাশ এইসব কথাবার্তা বলে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সন্ধ্যায় ফারিয়া মায়ের রুমে বসে আছে। এমন সময় মায়া ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না কিছু মনে করব না, বল কি বলবি, তবে আস্তে আস্তে বল। ডাক্তার বলেছে যে বেশি জোরে কথা না বলার জন্য। আপু আমি আকাশকে বিয়ে করতে চাই, মানে তোমার দেবরকে বিয়ে করতে চাই। এতে কি তোমার আপত্তি আছে? মায়ের কথা শুনে ফারিয়া কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপ হয়ে থাকার পর মায়া বলতে লাগলো, বুঝেছি, আমি এই বাড়িতে বউ হয়ে আসলে তোমার অসুবিধা হবে। আচ্ছা, আমি এই বাড়িতে বউ হয়ে আসবো না, চিন্তা করো না। না আমি এটা নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তা করছি যে তোর এরকম অবস্থা, আকাশ কি তোকে বিয়ে করবে? আকাশ ও তো চায় সুন্দর একটা মেয়ে বিয়ে করুক। তুমি একবার বলে দেখো, সে না করে দিলে তো আর তাকে জোর করার প্রয়োজন নেই, তাই না? তাকে একবার বলেই দেখো না সে কি বলে। যদি বলে করবে, তাহলে 1 মাস পর ডাক্তার বলেছে আমার ব্যান্ডেজ খুলবে, তখন না হয় সবাই আমাদের বিয়ে পড়িয়ে দিবে সবাই মিলে। আচ্ছা তুই তো রুমে শুয়ে থাক, আমি দেখি আকাশ ঘুম থেকে উঠেছে কিনা। যদি ঘুম থেকে উঠে থাকে তাহলে আমি তার সাথে কথা বলবো। মায়া এইসব কথাবার্তা বলতেছে। ফারিয়া বেশ কিছুক্ষণ মায়ের কাছে থেকে চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ বিছানায় বসে বসে কার সাথে যেন কথা বলতেছে ফোনে। ফারিয়াকে দেখে কলটা কেটে দিয়ে বলতে লাগলো, ভাবি কিছু বলবেন? হ্যাঁ আকাশ বলবো, কিন্তু কিভাবে বলবো ভেবে চিনতে পারছি না। আসলে আকাশ, মায়া তোমাকে বিয়ে করতে চায়। আমি জানি তুমিও সুন্দর এবং ভালো একটা মেয়ে বিয়ে করতে চাও, কিন্তু আমার বোন আমার কাছে একটা আবদার করেছে। আমি এই আবদারটা ফেলি কি করে? তুমি কি আমার বোনকে বিয়ে করতে পারবে? ফারিয়ার কথা শুনে আকাশ চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, হ্যাঁ, বিয়ে করব না কেন, অবশ্যই বিয়ে করব। মানুষের রূপ তো আর সব সময় থাকে না, বৃদ্ধ বয়স হলে রূপের পরিবর্তন হয়ে যায়, আর বয়সের সাথেও রূপের পরিবর্তন হয়। আমি মায়াকে বিয়ে করতে রাজি আছি। আকাশের কথা শুনে ফারিয়া কান্না করে জড়িয়ে ধরল আকাশকে। ফারিয়া আকাশকে কখনো দেবর বলে মনে করে নাই, ছোট ভাইয়ের মতো মনে করেছে সবসময়। ফারিয়া আকাশকে জড়িয়ে ধরে কান্না করতেছে। এমন সময় আকাশের রুমের ভিতর প্রবেশ করলো আকাশের আম্মু। এটা দেখে আকাশের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার ফারিয়া, তুমি কান্না করতেছো কেন? আকাশ কি হয়েছে? তোর ভাবি কান্না করতেছে কেন? আম্মু বসো তুমি এখানে। আর ভাবি, তুমি আম্মুকে সব কিছু খুলে বলো। তিনজন বসে পড়ল খাটে। আকাশের আম্মুকে সব কিছু খুলে বলতেই আকাশের আম্মু কিছুক্ষণ ভেবেচিন্তে বলতে লাগলো, ঠিক আছে ফারিয়া, তুমি চিন্তা করো না, আকাশের সাথে মায়ের বিয়ে হবে। আমার ছেলেকে এমনভাবে তৈরি করি নাই যে পরিস্থিতি সামলাতে পারবে না। যাই হোক, এখন এসব নিয়ে চিন্তা করো না, তুমি মায়াকে বলে দাও যে বিয়ে হবে।
ফারিয়া আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল মায়ের রুমে। মায়াকে বলতেই মায়া খুশি হয়ে গেল। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় ফারিয়া তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বিয়ের কথাটা বলে ফেল। সবাই নিচে বিয়ের কথা বলতেছে। অন্যদিকে আকাশ মায়ের পাশে বসে আছে। মায়ের আকাশের একটা হাত ধরে বিভিন্ন কথাবার্তা বলতেছে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 1টি মাস। সবার চাইতে বেশি পরিশ্রম করেছে আকাশ। মায়াকে সবসময় আগলে রেখেছে। সবাই হাসপাতালে অপেক্ষা করতেছে মায়ের ব্যান্ডেজ খোলার। ডাক্তার মায়ের ব্যান্ডেজ খুলতেছে আর বলতেছে, মিস্টার আকাশ যেভাবে খেয়াল রেখেছে ওনার, আমার মনে হয় উনি পুরোপুরি ভালো হয়ে গেছে। তবে মুখে কিছুটা দাগ থাকবে, এই দাগগুলো একেবারে চলে যাবে না, আস্তে আস্তে চলে যাবে। আমি কিছু মলম আর মেডিসিন লিখে দিব, ওইগুলো খাইতে খাইতে আস্তে আস্তে আগের মতো হয়ে যাবে। ডাক্তার কথা বলতেছে আর ব্যান্ডেজ খুলতেছে। ব্যান্ডেজ খুলতেই দেখতে পেল মায়ের মুখ প্রায় আগের মতোই হয়ে গেছে, শুধু কিছু দাগ আছে। ডাক্তার ভালোভাবে চেক করে দেখে কিছু মেডিসিন আর কিছু মলম লিখে দিল। সবাই চলে আসলো বাসায়। রাতে সবাই একসাথে বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। ফারিয়া গিয়ে দরজা খুলতেই দেখতে পেল কাজী দাঁড়িয়ে আছে। কাজীকে নিয়ে ভিতরে চলে আসলো। আকাশ আর মায়ের বিয়েটা পড়িয়ে দিল। বিয়ে পড়িয়ে দিয়ে কাজী চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে মায়া আর আকাশ চলে আসলো রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে দুজনেই অজু করে চলে আসলো নামাজ আদায় করার জন্য। 2 রাকাত নফল নামাজ আদায় করে দুজনে গিয়ে বিছানায় বসলো। কিছুক্ষণ গল্প করে আকাশ মায়ের ঠোঁটের দিকে এগিয়ে যাইতেছে। এদিকে মায়া এক হাতে লাইট নিভিয়ে দিতেই আর কিছু দেখতে পাওয়া গেল না। বাকিটা ইতিহাস। গল্পটা কেমন হয়েছে সবাই জানাবেন।